আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। ঢাকা ভাঙ্গা হাইওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারের ধাক্কা, একই পরিবারের 4 জন সহ নিহত 5। বাগেরহাটের মাজারের দিঘিতে কুমিরে টেনে নেয়া শিশুর মরদেহ উদ্ধার, ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা। শিশু রামিসা হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ, একে একে 18 জন সাক্ষী দিবেন আদালতে। 1 মাসের মধ্যে মামলার বিচার শেষ করতে চায় সরকার। জঙ্গল সলিমপুরে এখনো সক্রিয় 2 সন্ত্রাসী গ্রুপ, প্রশাসনের অভিযানেও ধরা পড়েনি মূল হোতারা। চাঁদা না দিলেই ধরে নিয়ে নির্যাতন চালানো হয় গোপন টর্চার সেলে। তখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় 5 জন নিহত হয়েছেন, আহত 2 আরোহী। ভোর 4:30টার দিকে ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ফরিদপুর অংশের মালিকগ্রাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে যশোর যাচ্ছিল প্রাইভেট কারটি পথে নিয়ন্ত্রণ হারিয়ে মালিকগ্রামে দাঁড়িয়ে থাকা একটি গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারে থাকা 7 জনের মধ্যে চালক সহ 4 জন ঘটনাস্থলে মারা যান। বাকি 3 জনকে ফরিদপুর মেডিকেলে নেওয়া হলে মৃত্যু হয় আরও 1 জনের। নিহতদের সবার বাড়ি যশোরে, তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কার ও ট্রাকটিকে জব্দ করেছে পুলিশ। বাগেরহাটের খান জেহান আলী মাজারের দিঘিতে কুমিরে টেনে নেওয়া শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। ভোর 4:30টার দিকে মাজার ঘাট থেকে 7 বছরের ফাতেমার মরদেহ উদ্ধার করা হয়। গতকাল রাত 8:30টার দিকে দিঘির একটি ঘাটে শিশুটি গোসল করতে নামলে তাকে টেনে নিয়ে যায় কুমির। তার চিৎকার শুনে শুরুতে মাজারে থাকা স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে স্থানীয়দের সাথে উদ্ধারে নামে ফায়ার সার্ভিসও। স্থানীয়রা জানান, ফাতেমার মা একজন মানসিক প্রতিবন্ধী, মায়ের সাথে মাজারে থাকতো। এটি হৃদয় বিদারক ঘটনা। এখানকার বাতাসটা আসলে বেশ ভারী হয়ে আছে দুইটি কারণে। সেটি হলো যে আমরা যদি দেখি যে কোনো শিশুর মৃত্যু হয়েছে, তাহলে সেই বাড়িতে আমরা দেখি যে মানুষের আহাজারি, মানুষ স্বজনদের কান্নাকাটা, কিন্তু এখানে একেবারে সম্পূর্ণ ব্যতিক্রম। কারণ হলো যে সেই যার আসলে কলিজার ধন, সেই হতবাগা মা, সে জানে না যে তার সন্তানটা আসলে না ফেরার দেশে চলে গেছে। তিনি নির্বাক, তিনি আসলে জানেন কি জানেন না, বা বোঝেন কি বোঝেন না, সেটি আসলে বোঝাটা বেশ খানিকটা মুশকিল। কারণ হলো তিনি মানসিক ভারসাম্যহীন। আমরা সেই মাকে দেখেছি এখানে নির্বাক বসেছিল এবং তার সন্তানের যে পোশাকটি, সেই পোশাকটি হাতে নিয়েই তিনি আসলে বসে আছেন নির্বাক। এই শিশুটি এখানেই 1 বছর যখন বয়স, তখন থেকেই এই শিশুটি এই মাজারে আসে মায়ের সঙ্গে। তখন থেকেই এই শিশুটির এখানে বেড়ে ওঠা, এখানেই তার ঘুমানো, এখানেই খাওয়া, এখানেই তার রাত্রি যাপন, এখানে এই দিঘিতেই তার গোসল। এক কথায় বলা চলে যে এটি তার আবাসস্থল, এটি তার বাড়ি, এটি তার সবকিছু। সেভাবে শিশুটি এখানে বেড়ে উঠছিল এবং এভাবেই খেলাধুলার মধ্যে মানুষের যে জীবন, সেই জীবনটি সে অতিবাহিত করছিল। ঠিক আমি এই জায়গাটা একটু দেখাতে চাই। এই ঘাটটি থেকেই, এখান থেকেই শিশুটিকে নিয়ে যায়, আর শিশুটিকে যেখান থেকে উদ্ধার করা হয় সেই জায়গাটি আমি দেখানোর জন্য একটু চেষ্টা করব। ঠিক আমার এই যে বাম দিকে এই যে ঘাটটা দেখা যাচ্ছে, একটি নৌকার মতো, ঠিক আমরা দেখানোর জন্য চেষ্টা করছি। এইখান থেকে এই শিশুটিকে উদ্ধার করা হয়েছিল। এটা ভোর 4:30টার দিকে এখান থেকে উদ্ধার করা হয়েছে। এখানের স্থানীয় যারা খাদেম আছেন, তারা আসলে নিরলস চেষ্টা করেছেন। 2টি নৌকায় করে তাদের সাথে যুক্ত হয়েছিলেন ফায়ার সার্ভিস এবং বন বিভাগের একটি টিম। এছাড়া প্রশাসন, স্থানীয় যারা আছে, তারা এই বিষয়টিকে গুরুত্ব দিয়েই সর্বত্র এখানে চেষ্টা করেছে। এখানে আমরা দেখেছি রাত 1:30টা পর্যন্ত স্থানীয় সংসদ সদস্য তিনি অবস্থান করেছিলেন, জেলা প্রশাসক নিজে এখানে এসেছিলেন, পুলিশ সুপার এসেছিলেন, তারা অবস্থান করছিলেন। এই মুহূর্তে আমরা দেখছি যে এখানে বেশ কিছু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। আর মৃতদেহটি ঠিক এখানে রাখা আছে। কোথায় কখন সৎকার হবে সেই বিষয়টি এখনো নিশ্চিত। শিশু রামিসা হত্যা মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের সাক্ষ্য নেওয়া হবে আজ। গতকাল সকালে আদালতে হাজির করা হয় মামলার আসামি সোহেল রানা ও তার স্ত্রীকে। ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিনের এজলাসে শুনানি হয়। অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন এই মামলার স্পেশাল পিপি আজিজুর রহমান দুলু। শুনানিতে রামিসা হত্যার বর্ণনা তুলে ধরেন তিনি। গত 24 মে রামিসা হত্যা মামলায় সোহেল রানা ও স্বপ্না আক্তারের বিরুদ্ধে দেয়া অভিযোগপত্র আমলে নেন আদালত। এই মামলার মোট সাক্ষী 18 জন। 1 মাসের মধ্যে বিচার শেষ করতে চায় সরকার। সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পেশাল পাবলিক প্রসিকিউটর জানান, আদালতের কাছে আসামিদের সর্বোচ্চ সাজা প্রদানের আহ্বান জানানো হয়েছে। বলেন, 164 ধারায় জবানবন্দি দেওয়ার পর বিচার বিলম্বিত করার সুযোগ নেই। সেই জঙ্গল সলিমপুরে এখনো বন্ধ হয়নি চাঁদাবাজি।
চট্টগ্রামের ভয়ঙ্কর এই জনপদে বসবাসরতদের অভিযোগ, দুই বাহিনীর সদস্যদের এখনও সক্রিয় অবস্থান রয়েছে। চাঁদা না দিলে নিয়ে যায় গোপন টর্চার সেলে। যৌথ অভিযানের পর প্রশাসন নিয়ন্ত্রণে নিলেও ধরা পড়েনি মূল হোতারা। চাঁদা চাইলে পুলিশকে জানাতে বলছেন কর্মকর্তারা। প্রায় ৩,১০০ একর আয়তনের জঙ্গল সলিমপুর, পাহাড়ের ভাঁজে ভাঁজে গড়ে ওঠা বসতি, যেখানে কিছুদিন আগেও ছিল সন্ত্রাসী, চাঁদাবাজ, দখলদারদের নিরাপদ আস্তানা। যৌথ অভিযানের পর এখন প্রশাসনের নিয়ন্ত্রণে বলা হলেও ভেতরের চিত্র ভিন্ন। ইয়াসিন ও রোকন সহ তাদের বাহিনী গা ঢাকা দিলেও জঙ্গল সলিমপুরে বসবাসরতদের অভিযোগ, এখনও বন্ধ হয়নি চাঁদাবাজি, নির্যাতন। বাহিনীর অনেকে প্রকাশ্যে ঘুরছে। ঘরবাড়ি, রাস্তা নির্মাণ সহ যে কোনো কাজে একাধিক গ্রুপকে দিতে হয় চাঁদা। প্রশাসন নিয়ন্ত্রণে নেয়ার পরও জঙ্গল সলিমপুরে কিভাবে হচ্ছে এই চাঁদাবাজি? মূল হোতাসহ দুই বাহিনীর সবাই অধরা কেন? প্রকাশ্যে বা গোপনে কেউ চাঁদাবাজি করলে ভুক্তভোগীদেরকে পুলিশের সহায়তা নিতে বললেন এই কর্মকর্তা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় ৪,০০০-এর বেশি সদস্য গত ৯ মার্চ যৌথ অভিযান চালিয়ে জঙ্গল সলিমপুর নিয়ন্ত্রণে নেয় প্রশাসন। কিন্তু ২৪ মে মধ্যরাতে র্যাবের ক্যাম্পে হামলা, ভাঙচুর, গুলিবর্ষণ করে সন্ত্রাসীরা তাদের শক্তিমত্তা জানান দেয়। এরপর ৩১ মে পরিদর্শনে গিয়ে কঠোর বার্তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। খবরও প্রচার করেছে বিভিন্ন পশ্চিমা গণমাধ্যম। এর আগে লন্ডন থেকে পরিচালিত ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছিল যে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি ধীরে ধীরে প্রেসিডেন্টের বহু ক্ষমতা সীমিত করে দিয়েছে এবং কার্যত সরকারের গুরুত্বপূর্ণ অংশগুলোর নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়েছে। এবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে একই গণমাধ্যম দাবি করছে, অবিলম্বে পদত্যাগের অনুমতি চেয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তাফা খামেনির কাছে চিঠি দিয়েছেন পেজেশকিয়ান। এবার সংশ্লিষ্ট সূত্রের বরাতে একই গণমাধ্যম দাবি করছে, অবিলম্বে পদত্যাগের অনুমতি চেয়ে সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তাফা খামেনির কাছে চিঠি দিয়েছেন পেজেশকিয়ান। প্রতিবেদন বলছে, চিঠিতে পেজেশকিয়ান উল্লেখ করেছেন, দেশের গুরুত্বপূর্ণ ও মৌলিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে প্রেসিডেন্ট এবং সরকারকে বাইরে রাখা হয়েছে। ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে তেহরান। এক্স বার্তায় প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ বিষয়ক উপপ্রধান মেহেদি তাবাতাবাই বলেন, কিছু বিদেশি গণমাধ্যমের মিডিয়া গেমের ধারাবাহিকতা এমন খবর। দেশের অভ্যন্তরে বিভক্তি নিয়ে চলমান জল্পনা কল্পনাও প্রত্যাখ্যান করেছেন তিনি। পেজেশকিয়ান নিজেও উড়িয়ে দিয়েছেন গুজব, জানিয়েছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত দায়িত্ব পালন করতে চান তিনি। প্রোপাগান্ডা ছড়িয়ে ইরানি অভ্যন্তরীণ কোন্দল তৈরির চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন পার্লামেন্ট স্পিকার বাঘের কালিবাফ। ঐক্যের আহ্বান জানিয়ে সর্বোচ্চ নেতা মোস্তাফা খামেনির বার্তা তুলে ধরেন তিনি। দেশের ভেতরে বিভাজন ও সামাজিক বিচ্ছিন্নতা সৃষ্টির জন্য শত্রুপক্ষের নানা ষড়যন্ত্রের মুখে জাতীয় ঐক্য রক্ষাকেই বেশি গুরুত্ব